চারিদিক ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে, সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া। হাওয়ার তালে দুলে উঠছে সৌন্দর্যবর্ধক লাল নীল হলুদ নেটের উপর কারুকার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। নেশা নেশা একই নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুতে চায়। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢাকা দিচ্ছে অরু। কৃতিক যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে অরু। এভাবেই করিডোরে এমাথা ওমাথা করছে ওরা দুজন। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকাতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার থেকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনা হৃদ মাঝারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রাগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম প্রেম। অরু পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে কৃতিক। বেহায়া পুরুষ কৃতিক। আজ কি এমন হলো লোকটা, বুঝে উঠতে পারছে না অরু। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে ক্ষণিক আগের কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাথাল পাগল পারা অনুভূতি ভাবতে গেলে এখনো শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে অরুর। কৃতিক যেভাবে ওর পেটে পিঠে হলুদ মেখে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয় বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে, আর কারো হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বউয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যি হাঁপিয়ে উঠেছে অরু। এক পর্যায়ে উপায়ান্তর না পেয়ে তিনতলার সিঁড়ি ধরে দৌড়ে ছাদে উঠে গেল। অরুকে এভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতে কৃতিক হাঁক ছেড়ে অরুকে বলল, আস্তে, সাবধানে। তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেব বলতো? ছাদের পাঁচিলে দুহাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে এলিশা। ওর দু চোখ দূর আকাশ নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালসে মেঘের ঘন ঘটা। আজকেও বোধহয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন ভুলিয়ে, সেই সাথে আকাশ ফুটো হয়ে ঝমঝম বৃষ্টি। এলিশা আকাশের দিকে তাকিয়ে থাকলে ওর চাঁদের মতো ফ্যাট ফ্যাটে ফর্সা মুখের দিকে গভীর চোখে তাকিয়েছে অর্ণব। একটু আগেও ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে এলিশা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। এলিশার কাছে দু পয়সার দাম না পেলেও ওর ইমেজে এইটুকু ভাঙন ধরে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকেই। তাই তো এলিশার বলা তিক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে অকস্মাৎ পেছন থেকে দুহাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রীবা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপর। অর্ণব ধরেছে থেকেই এলিশা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টে এলিশাকে আরো কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধালো, কি হয়েছে? কে কি বলেছে এক্ষুনি বল, নয়তো নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না, তার আগেই নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চড় বসালো এলিশা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি এলিশা হুট করে এমন কিছু করবে। ওদিকে চড় খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে অরুর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্ত দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতেই অরু এগিয়ে এলো এলিশার নিকট। কিছুটা ইতস্তত আর ভয়ত কণ্ঠে অস্ফুটে শুধালো, কিছু হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? অরুর কথায় এলিশা আর চোখে তাকালো ওর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে, আমাদের বাড়িতে কেউ যদি কিছু। অরুর কথা এখানে আটকে গেল।
বাকি কথাটুকু গ্রাস করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করেই অরুর কথার মাঝে ওকে দুহাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল এলিশা। এলিশার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটায় কেমন রহস্যে ঘেরা এক দুর্লভ প্রাচুর্য, যার উপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পাহাড় থাকতেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না ওরু। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনার ইতি ঘটিয়ে এলিশার পিঠে আলতো হাত বুলিয়ে বলল। কি হয়েছে আপু, বলা যাবে? এলিশা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়ো মুছতে গিয়ে আবারও ফুঁপিয়ে উঠল। অরু বুঝলো এলিশা নিজেকে জোর কদমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? অরুর কথার মাঝখানে এলিশা বলে ওঠে। ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে এলিশার। অরু একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল। তুমি কি প্রেগনেন্ট আপু? এলিশা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অরু ঝটকা খেল না। ও তো মনে মনে এটাই সন্দেহ করেছিল। তারপর আবারও বলল। বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়া। এলিশা এবার জবাব দিল। হ্যাঁ, সেদিন যখন জেকে এলে থেকে ফিরলো, অর্ণব হুট করে জেকে জবাবদিহিতার ভয়ে আমার বাসায় চলে এসে ফোন টোন বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিনও আমার বাসাতেই ছিল। অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্ব ধরে রেখে বলল। তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার আছে। এলিশা নাক টেনে বলল। তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকেও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবো ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবত এটাই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধী কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানে আমি এটাও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণটা। কি করব আমি? অরুর চোখ দুটো অভিমানে ছলছল করছে। এলিশা এমন একটা কথা ভাবলো কি করে, সেই অভিমান নাকি অর্ণবকে কষ্ট দিল সেই অভিমান, জানা নেই অরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল। আমি বিবাহিতা আপু। জায়ান কৃতিকের মতো ঘাটতারা লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সেই সময় ওনার মাঝে উনি থাকেন না, বরং জেগে উঠে এক হিংস্র পশুসত্তা। তবু আমি ওনার মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনি আমার শান্তিনিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃত্তিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটা, আর যাই হোক, নিজের প্রাণপণ উচ্চার করে হলেও আমাকে বিপদ আপদ দুটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে গঞ্জরের মতো রক্ষা করতে কোনোদিন কার্পণ্য করবে না, আর না কোনোদিন পিছপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ার ভালোবাসার আঙ্গুল তুলছো আপু। আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশময় মায়া, এক মহা সমুদ্র ভালোবাসা, এক পৃথিবীময় হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলেন আপু? উনি তো কষ্ট পেলেন, যে তোমাকে বছরের পর শর্তহীন ভালোবেসে গিয়েছে সে কষ্ট পেল, তোমার বাচ্চার বাবা কষ্ট পেল, যার অংশ তোমার উদরে একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল, যে তোমাকে জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। অরু গড়গড়িয়ে আরো কিছু বলবে তার আগেই ওর দুহাত শক্ত করে চেপে ধরে ফুঁপিয়ে উঠল এলিশা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে বলল। থামো অরু, হার নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো, বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল এলিশা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে এলিশাকে শান্ত করে বলল। তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি।
অরু নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণবের, কৃতিক আর সায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলো তাই অরু কোনরূপ কড়া নাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের তিনজনার। কৃতিক ভিডিও গেমটাকে পজ করে থমথমে মুখ নিয়ে গেমিং চেয়ারটাতে বসে আছে। অর্ণব আর সায়রও তাই, চুপচাপ বসে আছে বেডের উপর। দেখে মনে হচ্ছে অরুকে দেখা মাত্র ওরা একটু অস্বস্তিতেই পড়লো বটে। অরুর অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদ সেধে কৃতিক বলে, কি হয়েছে ওরু, কিছু বলবি? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো অরু। ওর কথায় কোনরূপ তোয়াক্কা না করে ভেতরে আসতে আসতে অরু বলে, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসনার সুরে বলল, বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়টা কথা বলছে। আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিক বুকের ভেতরের তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি, ডাক উঠাস না, রুমে যা। রাতে তো সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়টা কথা বলছে। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক, নো মোর সাউন্ড, ওকে? অরু বুঝলো কৃতিক নাছোড়বান্দা, ওকে কিছুতেই আলাদা কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে। অরু সবার সামনে বলেই ফেলল, ভাইয়া, এলিসাপু অন্তঃসত্ত্বা। অরুর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব, এমনকি কৃতিক পর্যন্ত হতভম্বের মতো চেয়ে আছে অরুর পানে। সবাই এখনো ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল, আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখের সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলেই উঠল, শালা ধান্দাবাজ, বাসর ফাসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানা মুখে সায়রকে ঝাড়ি মেরে বলল, আমি কি জানতাম নাকি যে একই বাসরে বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মীর জাফরের চেয়েও বড় বেঈমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামাল দিতে না পেরে ও কৃতিক আর অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল, তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটু মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথায় দু পয়সার পাত্তা দিল না। উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো। কি করবে এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল, কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল, ওকে ফাইন, প্রত্যয় অনুর গায়ে হলুদটা শেষ হোক, তার আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্চে নিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবে তোরা। সায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঢুকিয়ে বলল, ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ? কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বর্ষা ছেড়ে উঠে এলো। অতঃপর সায়রের কাঁধে হাত রেখে বলল, বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 24 ঘন্টাও খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। অরু এখনো এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল অরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টেনে দিয়ে শুধালো, হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবে নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো, বল। কৃতিকের এই মধুর আওয়াজ তেতো ঠেকল অরুর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্চি বাচ্চা নাকি ফিডার খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না, আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়েই ফুসফুস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করল অরু।
আগে হলুদ না লাগিয়ে এখন থেকে আমি এক পাও নড়ব না, ব্যাস। সায়র ভুরু কুঞ্চিত করে বলল, নড়বে না মানে? তোমার আব্বাজান নড়বে। রেমোট থেকে বিলবোর্ড। শায়ের কখনো লাস্ট হয় না, আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতেই সবসময় বরযাত্রীর পেছনেই অবস্থান করে। দেখলে না তখন ওরু জ্যাকের পরে এসে হলুদ লাগালো? বউ জাতি আর বরজাতি বলতে যে কোনো এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখেই প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেরকম কিছু নেই, আপনি তো পাগল একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলু ঝিঙ্কো। সায়র মাথায় হাত বুলিয়ে দেবের মতো একটু ভাব ধরতে নীলিমা চক্ষু গরম করে বলে, এই কি বলেন আপনি? সন্ধ্যা রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনুয়ার প্রত্যয়ের হলুদ সন্ধ্যার এখনো ইতি ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকে জায়গা দখল করে দাঁড়িয়েছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে না আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে দিচ্ছে ওরা দুজন। পেছনের অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জাজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো। আসলেই কার আগে হলুদ দেওয়া উচিত। তবু এই বৃদ্ধির উপর দয়া ধরে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের ঝগড়া দেখে দেখে সুগার বেড়ে গেল আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে, সর দেখি বাপু। সায়র নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্ধিহান গলায় বলল, আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে। ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আয় বুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এইখানে বসে থাকবে নাকি? বৃদ্ধ এবার দাঁত খিঁচিয়ে সায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আর তুই যখন বুঝিস হতচ্ছাড়া, তাহলে সেই তখন থেকে এক চিমটি হলুদ লাগানো নিয়ে এত নাটক করলি কেন? দুইটা মানুষ চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাতি, তা না তখন থেকে যুক্তি দিয়ে দিয়ে কানের মাথা খেয়ে ফেলেছিস। তোরা দুইজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ। সায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এই নিশ্চয়ই অরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব এলিশা রেজিস্ট্রিটা হয়েই যায়। কৃতিক নিজ উদ্যোগেই ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরের করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়েছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর অরু হাতে হাত ধরে দাঁড়িয়েছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে। আর এলিশা এখনো অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এলিশা কাঁদছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গিয়েছিস ইউ আর গ্রেসি উইথ মাই বেবি। তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং নাও। সায়র দু হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকট এগিয়ে আসতে আসতে বলল, হয়েছে, আদি খেতা বন্ধ কর। আমাদের হার্ডওয়ার্কিং এলিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে। এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়রকে শাসিয়ে উঠে বলল, খবরদার, আমার বাপ বেটাকে কিছুই বলবি না। সায়র, আসলে তোর কপাল সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় এলিশা মৃদু হেসে ফেলে। এলিশা হেসেছে দেখে অর্ণবর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। এলিশা চারিদিকে চোরা চোখে চেয়ে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব এলিশাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হতে যাচ্ছি, তুই এখনো তুই করে ডাকবি যেন। এলিশা দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি ডাকা যায় বলতো তোকে?
আমার তো তুমি আসছে না ভাবতেই কেমন হাসি পাচ্ছে। অর্ণব এলিশার পায়ে পায়ে গাড়ির পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে অরুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। মোটেই না, আপনার কোলে আপনিই উঠুন। কথাটা বলে মুখ ঝামটি দিয়ে বৃষ্টির মাঝেই তরতরি এগিয়ে যায় অরু। অরুর কাণ্ডে কৃতিক গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়র একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায়ান্তর না পেয়ে সহসা এগিয়ে এসে ওর পাশেই ছাতার তলায় দাঁড়িয়ে পড়ে। সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে চু চু উচ্চারণ করে ওকে টিপ্পনি কেটে বলল, তুই আসলেই জেকে তো, বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে বলল। শালা যাবে এখান থেকে? সায়র ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনো রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ অরু কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককেই ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে দুহাত মুঠিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নে, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গা সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকি ঝুঁকি দিচ্ছে। দুজন একই ছাতার নিচে হওয়ায় দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগের সৎ ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গা সামলে যেই না মাথা তুলবে, ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে অকস্মাৎ ধাক্কা খেল। সায়র এমন ঝুঁকে আছে দেখে চিড়বিড়িয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ। এইভাবে ঝুঁকে আছেন কেন? আমি কি চিড়িয়া যে উকি ঝুঁকি না দিয়ে দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে দিতে শুধালো, এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে, হ্যাঁ? নীলিমা চোখ খিচিয়ে বলল, আপনি আবার প্রেজিং করছেন? আমি কিন্তু আব্বাজানকে বলে দিব। নীলিমা ছাতার তলা থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়র কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে রাশভারী গলায় বলল, এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়দের কথা শুনতে হয়, সেই ক্যান কি বিয়ে বাড়ির বোরহানের সঙ্গে গুলে খেয়েছো নাকি? নীলিমা হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল, ওই জন্যই বলছি, বড়দের মতন থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পেছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র এবার পায়ে পায়ে এগিয়ে এসে নীলিমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তারপর ঘাড়টা কিঞ্চিত নিচে নামিয়ে গলার আওয়াজ ক্ষীণ করে বলল, মনের সাথে মন মিলাতে চাই বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চাই বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে ঠোঁট টিপে বলে ওঠে, আব্বাজান কিন্তু এখনো আসলা বাস নিয়ে বাড়ির আশেপাশে বিদেশি বাতুটাকে খুঁজে বেড়ায়। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না। সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসা এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাঁক ছেড়ে বলল, তবুও তোমার আব্বাজানকেই শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। পরক্ষণে মুখ কাচুমাচু করে একাই বিড়বিড়ালো, একটু আধটু বাস খেলে কিচ্ছু হয় না। রাতের শেষ প্রহর চলমান। প্রকৃতিক কুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঘুমের ঘোরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত অরু। শেষ রাতে আর জানালাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানালা বন্ধ করার মতো শক্তিও নেই অরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়েই নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডার কোমলতার মাঝে একখণ্ড খড়খড়ে হাতের উষ্ণ পরশে আচমকাই কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরুর তনু শরীরটা। অরু ঘুমের মাঝেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙুল বুলাচ্ছে, সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, ঠোঁট, গলা
এরপর আরেকটু নিম্নভাগে স্পর্শ করতেই হকচকিয়ে চোখ খুলল অরু। চারিদিকে নিকষ আধারে তলিয়ে আছে, অন্ধকারে কারো মুখ দেখার জো নেই। তবুও স্যান্ডালউড পারফিউমের সুবাসটা নাকে ঠেকতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরু। অতপর গলা খাদে নামিয়ে শুধালো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে অরু উদ্বিগ্ন আওয়াজ অথচ বেশ নিচু স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জড়ানো গলায় বলল। বউকে ছাড়া ঘুম আসছে না। অরু ভুরু কুঞ্চিত করে বলল। আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করেছেন, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে অরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। অরু হক চকিয়ে উঠে বসে ব্যথাতুর গলায় বলল। আহ, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, You know what, baby? You are yummy. Too much yummy. Like my personal dessert. অরু ঝাঁজিয়ে উঠে নাক শিকই তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান, নিয়ে আসছি। অরুকে এক পাও নড়তে দিল না কৃতিক। উল্টো অরুর আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে মুখটাকে অরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ অ্যালাউ কর, কালকে একদম ভদ্র হয়ে যাব, প্রমিস। রয়্যাল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিক কুঞ্জ। সকাল সকাল ভৃত্যরা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাকইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিকে গোল্ডেন ফেরি লাইট আর হ্যাজাকের আলোয় ঝিকঝিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠান কোনো ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বরকনের সঙ্গে মিলিয়ে ড্রেস কোড থিম দেয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়ে বাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়র, অর্ণব, এলিশা, ক্যাথলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়েবাড়ির সবার নজর কাড়তে সক্ষম ওরা কজন। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিক কুঞ্জের ছোট সাহেবের বিলেত ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে, চোখে মুখে গম্ভীরতা, কপটতা কোনো কিছুর লেশমাত্র নেই ওর। রূপা আজ শাড়ি পরেছে, আর মোকলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই। মোকলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে, সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনো বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। অবশ্য নিতে পারার কথাও নয়, তবে তাতে যায় আসে না জাহানারার। তিনি চাবির গোছা কোমরে ঝুলিয়ে বেশ খুশিতেই দিব্যি ঘুরে ঘুরে এর ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধ্যা নাগাদ তিথিও এসেছে, নিজেকে নামি দামি শাড়ি গহনায় মুড়িয়ে পটের বিবি টি সেজে। সাথে তার বিলাভেড হাজব্যান্ড খন্দকার সাহেবও আছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখনো অনুপস্থিত, হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন। যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকে আপাতত সময় দিচ্ছেন আজমেরি শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত, ঠিক সে সময় হুট করেই একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমেরি শেখকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েকে তো দেখলাম না, ওকে দেখার খুব ইচ্ছে জানেন। আমার ছেলে আছে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বিয়ে দিতেন। মহিলা কথা শেষ করার আগেই আজমেরি শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন, কৃতিক কোথায়?
এখানে নেই তো। আমি চাই না অনুর বিয়েতে কোনোরূপ ঝামেলাঝাটি হোক। আজমেরি শেখের এহেন অগ্রাহ্য ভঙ্গিমায় মহিলাটি হতবাক, অপমানও বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞেস করলেন, আর আজমেরি শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করলো। ই আবার কেমন অতিথিয়তা, আজীব। নীলিমা সেজেগুজে এসে মাত্রই অরুর রুমে প্রবেশ করলো। দরজা খোলাই ছিল। খাটের ওপর বসে লেজ নার্সের ডোরা। ওকে একটা সুন্দর বারবি ড্রেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। নীলিমা রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে অরুর দিকে চাইল। অরু এখনো কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে। নীলিমা এগিয়ে গিয়ে অরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল, তোকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে ওরও। আর এই লম্বা চুলগুলো, ইস কি সুন্দর, কারো নজর না লাগুক। তারপর একটু দুষ্টুমি করে বলল, অবশ্য যার নজর লাগে সে অলরেডি দিয়ে দিয়েছে। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলা ভাই তোর রূপের আগুনে চলছে গেল বলে। যাক ঝলসে, বারবিকিউ হয়ে যাক, তাতে আমার কি। কথাটা বলে নীলিমা এক ফালি মুচকি হাসি ফেরত দেয়। পরক্ষণেই ভাবুক হয়ে অরুকে শুধায়, হ্যাঁ রে, নিচে সবাইকে দেখলাম কিন্তু তোর বর মশাকে তো দেখলাম না, সে কোথায়? প্রতি উত্তরে অরু ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, উনি তো সকালবেলা অফিসে গিয়েছে, কি দরকারি কাজ আছে বলে বলেছিল তো সন্ধ্যার আগেই ফিরে আসবে। কি জানি এখনো আসলো না কেন। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে, আপাকে তো সেই বিকেলবেলায় মেয়েরা সাজাতে এসেছিল, তারপর তো আর বের হলো না। চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনি তো আপা সেই সকাল থেকে কান্নাকাটি করেছে, আমি সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে। নীলিমা অরুর সাথে আর মন খারাপের নদীতে জোয়ার দিল না, উল্টো স্বাভাবিক কণ্ঠে বলল, চল গিয়ে দেখে আসি। আপাকে নিশ্চয় অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে। নীলিমা আর অরু করিডোর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। অকর সাথে বেরিয়ে আসায় ওরা তিনজন ধাক্কা খেতে খেতেও সামলে নিল। অনুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানো প্রতিমার মতো মুখটাই ভর করেছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাঁপড়ের ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাঁজ পড়ল অরুর কপালে। নীলিমাও আশ্চর্য বনে গিয়ে শুধালো, কি হয়েছে অনু আপা, তুমি ঠিক আছো? নীলিমার কথার জবাব দেয় না অনু, উল্টো শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞেস করে, ওর মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে, তখনই পেছন থেকে আজমেরি শেখ পেছন থেকে কথা ছোড়েন ফের। কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমেরি শেখের দুবাহু ধরে গলা খাদে নামিয়ে কাপা কণ্ঠে বলল, মা, আমার মনে হলো আমি ওই লোকটাকে দেখেছি, জানালা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার আত্মা কেঁপে উঠেছে। আর আজমেরি শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো অনু, এমন একটা শুভ দিনে একটা শয়তানের কথা মুখে আনলে কোন আক্কেলে? তাছাড়া পুরো বাড়ির বডিগার্ড দ্বারা সুরক্ষিত। সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। আজমেরি শেখ সামনে কয়েক কদম পা বাড়িয়ে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, অনুকে নিয়ে জলদি এসো। প্রত্যয় বসে আছে ফুল সজ্জিত স্টেজে। চারিদিকে বিয়ে বাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির। তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে এক চিলতে প্রাণোচ্ছল হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মনমরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধু মহল। বউ সাজে কনেকে দেখার চেয়েও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উকি ঝুঁকি দিচ্ছে সায়র, হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে।
তার রাগিনীর চাহনিতে আরো একবার ভস্ম হতে হতে প্রাণ বেঁচে যেতে সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার সাথে মজার ছলে ঝগড়া করতে করতে কখন যেন তীরের ফলার মতোই হুট করে মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী। এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই। বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময় কাটানো যেত। সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকেই দেখতে চাইছে সায়রের তৃষ্ণার্ত ব্যাকুল দু চোখ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়ালো আজকের মোক্ষম চরিত্র। সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত। আজকের অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি প্রত্যয়ের হবু স্ত্রী, ওর মনের রানী, ওর হৃদয় হরণী মিসেস অনন্যা এহসান। অরু আর নীলিমার সাথেই ছিল অনুর, সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে, ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথায় এক হাতে ঘোমটা টানা। তার আড়াল থেকেই অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনুর এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বইয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝোড়ো হাওয়া মনে ইলশে গুড়ি বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাতে বাড়িয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায়। অনু তা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশে রাজকীয় ডিভানে বসে পড়ে। যদিও বা ওদের দুজনার মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝুলানো, কেবল 3 কবুলের পরই তো তোলা হবে, আর বর তখনই বউয়ের মুখ দেখবে, তার সত্যিকারের বউয়ের মুখ। ক্যাটারিংয়ের এদিকে সুস্বাদু খাবারের গন্ধে ম করছে চারিপাশ। ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশে উকি ঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখন হুট করে কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখল। অকস্মাৎ ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘোরালো নীলিমা। দেখতে পেল ওর দিকে সন্ধিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্রই নীলিমা ঝাঁজিয়ে ওঠে, তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলে, এখানে কি চাই? সায়র নিজ গ্রীবাটা আর একটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর চোখের পাতায় সন্ধিহান চোখ দুটো রেখে শুধালো। কাউকে খুঁজছো? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলেও আপনাকে খুঁজিনি, জানতো আজাইরা। নীলিমার কথা গায়ে মাখল না সায়র। মেয়েরা এমন একটু একটু ঝাঁজিয়ে কথা বলে, ওতে বেশ কিছু অসুবিধা নেই। অর্ণব কত শুনেছে এমন। থাপ্পড় খেতে খেতে ওর গলাটাই বোধহয় বেঁকিয়ে গিয়েছে, তবুও তো শেষমেশ এলিশাকেই পেয়ে গেল। নীলিমা আর যাই হোক, থাপ্পড় মারার সাহস নিশ্চয়ই দেখাবে না। কখনোই না। জায়গাটা সরু, এদিক দিয়ে ক্যাটারিংয়ের লোকজন আসা যাওয়া করছে হরদম। নীলিমা সেখানেই ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেই সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধালো, এই মেয়ে আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজ ভুরু যুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায়, নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি? হ্যাঁ, তুমি তো রীতিমতো আমাকে মিস করবো। দেখা যাবে আমার উপর রাগ ছাড়তে না পেরে তোমার বদ হজম হয়ে গেল, তারপর বমি, আর পর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চকিতে দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরক্ষণেই এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গম্ভীর ভাব টেনে বলল, নভে আমার জন্য কারোর ডিসেন্ট্রি হবে সেটা তো হতে পারে না। পুরো আমেরিকা জানেই আমি ভারী সদয় হৃদয়ের মানুষ, তাহলে এই নির্দয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এমন ঘোর ডিসেন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনোই ওদেশে গিয়ে শান্তি পাবো না রাগেনি। তার চেয়ে বরং তুমি আমার সাথে। সায়র টেপ রেকর্ডারের মতো এক নাগাড়ে কথা বলছে তো বলছেই, থামাথামির নামই নিচ্ছে না। এই পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে রিস্ট্রি রিস্ট্রি বলে আমার পেট খারাপ করে দিলেন। বলি, এসব বলতে আপনার কি মুখে বাধা না একটু? সায়র বলতে চাইল,
ডিসেন্ট্রি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাঁধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগেই ক্যাটারিংয়ের লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকা পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের উপর। অসাবধানতায় ওর হাতটা গিয়ে ঠেকল নীলিমার মেয়েধীন লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে।